শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আলুর নিম্নমুখী দামে কৃষক দিশেহারা। মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে বৃষ্টিতে পচন। কৃষকরা বলছেন প্রণোদনা ছাড়া টিকে থাকা সম্ভব নয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 28 মার্চ 1971 রোববার। গতদিন সন্ধ্যার পর থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ ভোর হওয়ার সাথে সাথে থেমে যায়। সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা হলেও পরে সময় বাড়িয়ে বিকাল 4টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়। ঢাকা শহর এক ভুতুড়ে সন্ত্রস্ত নগরীতে পরিণত হয়। সেই কালো রাতের পর এদিন দুপুরের দিকে ঢাকা শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়। আতঙ্কিত দিশেহারা মানুষ ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে, কেউ স্বজন সন্ধানে, কেউ খাদ্যের সন্ধানে। অধিকাংশ মানুষ যারা সরকারি চাকুরি, ব্যবসা বা অন্যান্য কারণে একেবারেই ঢাকা থেকে অপারগ, তারা ছাড়া আর প্রায় সকলেই শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ার ব্যবস্থা করে। রংপুর শহর ও ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশের গ্রাম থেকে সাধারণ বাঙালি, হাজং ও সাঁওতালরা লাঠি, বল্লম, তীর ধনুক নিয়ে এদিন রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণ করে। রংপুর ক্যান্টনমেন্টের জিওসি লেফটেন্যান্ট কর্নেল সগিরের নির্দেশে 29 ক্যাভেলারি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষ হত্যা করে এবং পরে রাতের অন্ধকারে মরদেহগুলো জ্বালিয়ে দেয়। দুদিন খবরের কাগজ বন্ধ থাকার পর এদিন দ্য পাকিস্তান অবজারভার প্রকাশিত হয়। পাকিস্তানি সরকারের বিভিন্ন প্রেস নোট মারফত প্রাপ্ত সংবাদে ভরা ছিল 4 পৃষ্ঠার কাগজ। এখানেই ছোট্ট করে শেখ মুজিবকে গ্রেফতারের খবর বের হয়। এদিন সকালে স্বাধীন বাংলা বেতারের সকালের অধিবেশনে মেজর জিয়া আগের দিন গভীর রাতে দেয়া ভাষণের ভুল সংশোধন করে শেখ মুজিবের নামে পুনরায় বেতারে বক্তব্য প্রদান করেন। এদিন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি মেজর জিয়ার পরামর্শে বাদ দেয়া হয়। এদিন প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে গণহত্যার প্রতিবাদে এবং স্বাধীনতার প্রত্যয়ে বিশাল সমাবেশ ও বিক্ষোভ করে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। লন্ডনের এ সমাবেশে অংশ নেন বিদেশিরাও। চট্টগ্রামের দক্ষিণ থেকে বেলুচ রেজিমেন্ট, উত্তর থেকে চট্টগ্রাম সেনানিবাস এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অগ্রসরমান পাক সেনাদের হামলায় বাঙালি সেনা, ইপিআর, পুলিশ ও জনতার প্রতিরোধ ব্যূহ টিকতে পারে না, তাই তাদের পিছিয়ে আসার কৌশল নিতে হয়। পাকিস্তানি নৌবাহিনী চট্টগ্রাম শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর গোলা নিক্ষেপ করে তাদের নৌবহর থেকে। সারা দেশে পাক বাহিনীকে প্রতিরোধের মুখে পড়তে হয়। দেশের বিভিন্ন জেলা ও মহকুমা শহরে পুলিশ, ইপিআর, ছাত্র শিক্ষক, জনতা যার কাছে যাচ্ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। এদিন থেকে বরিশালের পেয়ারা বাগান থেকে প্রতিরোধ যুদ্ধ শুরু করে সিরাজ শিকদারের পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলা সর্বহারা পার্টি। অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকার আলু ক্ষেত তলিয়ে গিয়ে নতুন করে বিপাকে পড়েছেন চাষিরা।
বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ক্ষেতের নিচু অংশ পানিতে তলিয়ে থাকায় মাঠে থাকা আলু পচে নষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব জমিতে এখনও আলু উত্তোলন শেষ হয়নি সেসব ক্ষেতে ক্ষতির পরিমাণ বেশি দেখা যাচ্ছে। শিলাবৃষ্টির কারণে দেরিতে লাগানো আলুর গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ফলন ও বীজ দুই ক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না হলে কৃষকরা আগামী মৌসুমে আলু চাষ কমিয়ে দিতে পারেন বলে মনে করছেন তারা। 2 মৌসুম ধরে বাজারে একেবারেই আলুর দাম নেই। কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে ক্ষেত্রবিশেষে 6 থেকে 8 টাকা দরে। খরচ উঠবে না এই শঙ্কায় হিমাগারেও আলু রাখা যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ের রানী সংকুইল এলাকার কৃষক ইসমাম আহমেদ বলছেন, গত বছর কৃষক দাম না পেলেও তাদের কাছে আলু ছিল, এবার সেটিও নেই। মানে এবারের ক্ষতিটা আরো 2 গুণ। এখন এই অবস্থায় কৃষক মনে করেন যে তার হালের গরু, তারপরে কৃষি জমি বন্ধক বা বিক্রি এইভাবে কিন্তু টিকে আছে। এখন সামনে তারা যে আবার আবাদ করবে এই পুঁজিটা নাই। এই জন্য সরকার যদি এই ধরনের কৃষকদের একটা তালিকা করে তাদেরকে একটা সুলভ শর্তে বা সহজ শর্তে একটু ঋণের ব্যবস্থা করে বা প্রণোদনার ব্যবস্থা করে তবে কৃষক দাঁড়া হতে পারবে। অন্যথায় কৃষক হয়তো তার যে জমি বা তার যে অন্যান্য সম্পদ এইসব বিক্রি করে তাকে আবার কৃষিকাজে ফিরতে হবে, অন্যথায় সে কৃষিকাজে ফিরতে পারবে না। সরকার সম্প্রতি ভিয়েতনামে আলু রপ্তানির বাজার খুঁজে পেয়েছে। তবে ইসমাম আহমেদ মনে করেন, এভাবে রপ্তানিতে কৃষক কোনো মুনাফা পায় না। দালাল শ্রেণীটা বিদেশে রপ্তানি করতেছে, এরাই শুধুমাত্র লাভবান হচ্ছে, কিন্তু কৃষক পর্যায়ে তেমন লাভবান হচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে সরকার যদি একটা নির্ধারিত করে দেয় যে কৃষকের কাছে এত টাকা আলুটা কিনতে হবে, আপনার এখানে ক্যারিং খরচ এত এবং বিদেশে এত, তাহলে কিন্তু এখানে কৃষক ওই পৃথিবীর বিভিন্ন দেশে আলু গেলেও আলু যখন অধিক উৎপাদন হয় কৃষকের কাছে খুব অল্প টাকায় আলুটা কিনে ওরা ওইদিকে ওদের মতো ব্যবসা করে, কিন্তু কৃষক কখনো আলুর মুখ দেখতে পায় না। দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃষক রায়হান আলী বলেছেন, শুধু আলু নয় অন্যান্য কৃষি পণ্যেও ন্যায্য দাম মিলছে না। এই কৃষক বলছেন, কৃষকের অবস্থা অনেক খারাপ। অনেক বর্তমান কৃষক ওই শসা 3 টাকা কেজি, এখন অনেক কৃষকের অবস্থা খুবই খারাপ। রাজধানীতে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ভর্তি রোগীদের বড় অংশই শিশু। জায়গা না থাকায় অনেকে করিডোর ও বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছে। 27 মার্চ শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালে 1.5 শতাধিক রোগী ভর্তি ছিল। হাসপাতালের ওয়ার্ডগুলো এখন রোগীতে পূর্ণ। বেড না পেয়ে অনেক রোগীকে বারান্দা বা করিডোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হামের ফলে অনেক শিশু নিউমোনিয়া এবং হার্ট ফেইলিওরেও আক্রান্ত হচ্ছে। গত 19 মার্চ চাঁদপুরের হাজীগঞ্জের 11 মাসের শিশু আব্দুর রহমানের মৃত্যু হয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। স্বজনদের ভাষ্য, রোজার আগে প্রথমে ডেঙ্গু আক্রান্ত হয় শিশুটি। পরে কুমিল্লার ময়নামতি হাসপাতালে 15 থেকে 20 দিন চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়ে সে। এবার তার নিউমোনিয়া দেখা দেয়, শ্বাসকষ্ট বাড়ে। স্থানীয়ভাবে কয়েক জায়গায় দেখানোর পর ঢাকায় আনা হয়। এক পর্যায়ে বারডেম 2-এ নেওয়া হয়েছিল তাকে। শিশুটির আত্মীয় মাসুম বিল্লাহ বলেন, বাড়ি ফেরার 2 থেকে 3 দিনের মধ্যে রহমানের মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় সংক্রমণের লক্ষণ দেখা দেয়। খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যায়। এরপর আবারও ঢাকায় নেওয়া হলে শ্বাসকষ্ট আরও বেড়ে যায় বলে জানান তিনি। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আব্দুর রহমানকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম রাতেই তার অক্সিজেনের মাত্রা কমে যায় বলে পরিবারকে জানানো হয়। 2 দিন 2 রাত লাইফ সাপোর্টে থাকার পর পরদিন সকালে মারা যায় শিশুটি। মাসুম বিল্লাহ বলেন, আব্দুর রহমানকে হামের টিকা দেয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ইদানিংকালে ধর্মীয় সহ নানাবিধ কারণে শিশুদের টিকা দিতে অনাগ্রহী বাবা মায়ের সংখ্যা বেড়ে গেছে। এ কারণে আবারও হামের মতো প্রায় বিলুপ্ত একটি রোগ ফিরে এসেছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। জামায়াতে ইসলামীর এ সাংসদ 27 মার্চ শুক্রবার সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে খুতবার আগে এই মন্তব্য করেন।
তার ওই বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। যদি বলেন তিনি জামায়াত ইসলামী বা চরমনাই পীরের বিরোধী, তা না, তিনি ইসলাম বিদ্বেষী। ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন, তাদের জিজ্ঞেস করেন তারা ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। এ ব্যাপারে আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে অন্য একজন তার কল রিসিভ করে জানান তিনি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এখন কথা বলতে পারবেন না। এর আগেও বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে হত্যাযজ্ঞ করে তুলেছিল ইসলামজীবীরা। তাদের অনেককেই চাপাতির নিচে প্রাণ দিতে হয়েছে, দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন অনেকেই। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা 1 মাস ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগের দিনই গোষ্ঠীটি সতর্ক করেছিল ইরানের উপর হামলা অব্যাহত থাকলে তারা হস্তক্ষেপ করবে। ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের আবারও হামলা শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যদিও এটিতে বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরির আশঙ্কা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুনভাবে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়। ইরান যদি কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং একই সঙ্গে হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে দুটি গুরুত্বপূর্ণ জলপথের এ যুগপথ বন্ধ হওয়া বিশ্ব বাণিজ্যের জন্য বিপর্যয়কর হতে পারে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে একজন চোর চুরি করার আগে পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নিচ্ছেন। এরপর প্রশ্ন উঠছে, পুলিশ কর্মকর্তারা কি আসলে আমাদের রক্ষক না ভক্ষক? এ নিয়ে একটি মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। 28 মার্চ শনিবার বেলা 11টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে মেয়ে আইভি আহমেদ জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে স্বামী মোজাফফর আহমেদের কবরে দাফন করা হয়। আমেনা আহমেদ ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা, ন্যাপের সভাপতি প্রয়াত মোজাফফর আহমেদের সহধর্মিণী। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা তদারকিতে প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই দল ডিপো ও পেট্রোল পাম্প থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার এবং দোষীদের জেল জরিমানা সহ কঠোর শাস্তি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে 1-1 গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ম্যাচের প্রথম 15 মিনিটে বাংলাদেশের দাপট থাকলেও 17 মিনিটে গোল করে বসে ভারত। প্রথমার্ধের অতিরিক্ত 8 মিনিট সময়ের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিফানের কর্নার থেকে বক্সে উড়ে আসা বল বাতাসে রেখেই জালে পাঠান ডিফেন্ডার আব্দুল রিয়াদ ফাহিম। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল। ধন্যবাদ।